নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমরা একটা অলৌকিক গল্প শুনে নেব। লিখেছেন অভিক সরকার। গল্পের নাম যক্ষিণীর সুর। কণ্ঠে আমি সুদেষ্ণা চক্রবর্তী। কথা না বাড়িয়ে আগে আমরা গল্পটা শুনে নিই। রঘুনাথ শিল্পকারের গল্পটা আমাকে শুনিয়েছিল বিঠল। রাতটা ছিল চতুর্দশী। মুনশাইন বাংলোর বারান্দায় বসে ফিসফিস করে বলেছিল, সব পূর্ণিমার আলো পাহাড়ে পড়ে না বাবু, কিছু আলো পাহাড়ের ভিতর থেকেও উঠে আসে। আর আমি টের পেয়েছিলাম, সেই আলোয় যদি মিশে থাকে অন্ধকারের সুর, তাহলে তার থেকে ভয়ঙ্কর রাত আর হয় না। মুনশাইন বাংলোটা ছিল মহাবালেশ্বরে। মহাবালেশ্বর বোধহয় আপনারা চেনেন। মহারাষ্ট্রের সাতারা জেলায় সহ্যাদ্রি পর্বতমালার বুকে জেগে থাকা একটা বিখ্যাত হিল স্টেশন। জায়গাটা পর্যটকের ভিড়ে সারা বছরই গমগম করে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা জঙ্গল, খাদের বুক থেকে উঠে আসা মেঘের সারি, লেকের শান্ত জল, স্ট্রবেরির মাঠ, কুয়াশার চাদর আর গ্রিটিংস কার্ডের ছবির মতো সূর্যাস্ত, সব মিলিয়ে এমন চমৎকার সিনিক ভিউটে পশ্চিম ভারতের খুব কম জায়গাতেই পাওয়া যায়। কিন্তু সেই মহাবালেশ্বরের এক কোণায় যে এমন গোপন অভিশাপ লুকিয়ে থাকবে, আর সেই পূর্ণিমার রাতে এই পাহাড় যে তার বুকের মধ্যে লুকিয়ে রাখা দগদগে ক্ষত আমার সামনে খুলে ধরবে, কেই বা জানতো? আমি অতনু সেন, পেশায় একজন আর্কিটেকচারাল কনসালটেন্ট, অফিস পুনেতে। এই আর্কিটেকচারাল কনসালটেন্সি শব্দটা বেশ একটা গ্রামারি কর্পোরেট ব্যাপার থাকলেও ব্যাপারটা আসলে হচ্ছে পুরনো বাড়ি অডিট করা। যে কোনো পুরনো বাড়ি রিস্ট্রাকচার করার আগে যে বা তাকে ভেঙে নতুন বিল্ডিং বানানোর আগে দেখে নেওয়া সেই সব বাড়ির দেওয়ালে কোথায় কোথায় কতগুলো ফাটল ধরেছে, ছাদের বিম পচে গিয়েছে কিনা, বা কাঠের জানলা দরজা অক্ষত আছে কিনা, এইসব আর কি। বহুদিন হলো এই প্রফেশনে আছি। বলতে নেই, পুরনো বাড়ি অডিট করার কাজে আমার থেকে দক্ষ লোক অফিস কমই আছে। দিন তিনেক আগে আমার বস দিলীপ দেশমুখ এসে বললেন, অতনু, একবার মহাবালেশ্বর যেতে হবে বুঝলে। একটা বহু পুরনো বাংলোর খোঁজ পাওয়া গেছে, নাম মুনশাইন, প্রায় 150 বছরের ওপর বয়স। মুম্বাইয়ের এক বড় হোটেল চেইন চাইছে ওটা ভেঙে একটা রিসর্ট বানাতে। ছট করে একবার চলে যাও তো বাপু, দিন দুয়েক থেকে একটা অডিট রিপোর্ট বানিয়ে দাও। এই প্রজেক্টে হাতে এলে বেশ কয়েক কোটি টাকার ব্যবসা হবে বুঝলে হে। এই বলে চোখ টিপলেন ভদ্রলোক। বুঝতে আর বাকি রইল না, আমাদের ফার্ম শুধু আর্কিটেকচার নয়, টার্ন কি বেসিসে প্রজেক্ট কনসালটেন্সিও করে। মানে প্রজেক্ট ধরে অন্য কনস্ট্রাকশন কোম্পানিকে দিলে সেখান থেকেও একটা কাটমানি তো থাকেই, আর আমিও যে তার একটা অংশ পাবো সে তো বলাই বাহুল্য। জিজ্ঞেস করলাম, আর থাকার ব্যবস্থা? আগের বারে সেই নাসিক গিয়ে একটা খারাপ হোটেলে ফেঁসে গিয়েছিলাম, মনে আছে তো? এবার কিন্তু থাকার ভালো ব্যবস্থা করবেন স্যার। ভদ্রলোক একেবারে হাঁ হাঁ করে উঠলেন। আরে না না, খারাপ কেন হবে? যে বাংলোয় যাচ্ছ সেখানে এখনও একটা দুটো ঘরও একেবারে টিপটপ অবস্থায় আছে শুনেছি। এমনকি দেখভাল করার জন্য এক সরকারি কেয়ারটেকারও আছে। অতদিনের পুরনো একটা বাংলোতে রাত কাটাবে, সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা নাকি? টাকায় কি এর দাম হয় হে, কি বলো? দিলীপ দেশমুখ এমনিতে ভালো হলে কি হবে, পয়সার ব্যাপারে একেবারে ওয়ান পয়েস ফাদার মাদার, হাত দিয়ে জল গলতেই চায় না। গম্ভীর গলায় বললাম, ওসব চিন্তা ছাড়ুন, ভালো হোটেলের ব্যবস্থা না হলে আমি নেই। দিলীপবাবু মুখটা ভারী করুণ করে বললেন, ভাই, এ কাজটা উতরে দাও, পরের বার থেকে তোমার ভালো হোটেল রাখবো, কথা দিচ্ছি। আর এই নাও, তোমার ডেইলি অ্যালাউন্সও না হয় কিছুটা বাড়িয়ে দিলাম, কেমন? গুড বাই। এই বলে এক গোছা 500 টাকার নোট আমার পকেটে গুঁজে দিলেন। তারপর যেতে যেতে বললেন,
কেয়ারটেকারকে খবর দেওয়াই আছে, তুমি পরশু বা তরশু রওনা হয়ে যাও, কেমন? পুনে থেকে মহাবালেশ্বর গাড়িতে প্রায় 3.5 ঘন্টার রাস্তা। বর্ষাকালের রাস্তা ভারী নয়না ভাইরাম দেখায়। কালচে শ্যাওলা জমে ওঠা পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, তার মধ্যে মাথা উঁচিয়ে ওঠা নানা রং বেরঙের ফুল, সব মিলিয়ে সে এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য। তবে এখন শীতের শেষ, বসন্ত আসবে আসবে করছে। চারিদিকে এখন অনুচ্চ পাহাড় জেগে রয়েছে, ধ্যানরত মৌনী শিবের মতো। কবে বর্ষার কন্দর্প স্রোত এসে তার ধ্যান ভাঙায় সেই অপেক্ষায়। অফিসের গাড়ি যেখানে ছেড়ে দিয়ে গেল তার উপরে আর গাড়ি যায় না। সেখানে কয়েকটা চা বিস্কুট, ম্যাগি আর চিক্কির দোকান, আর তার পাশে বুড়ো বেতু ঘোড়া নিয়ে বসে আছে ঘোড়ার মালিকের দল। তাদের বয়সও কম নয়। দোকানদার বা ঘোড়াওয়ালারাও দল কেউই মুনশাইন ভিলার ব্যাপারে কিছু বলতে পারল না। শেষে হতাশ হয়ে ফিরে আসছে এমন সময় এক বুড়ো ঘোড়াওয়ালা ঘোলাটে চোখ মেলে বলল, মুনশাইন ভিলা ওই এলিফ্যান্ট হেড পয়েন্ট পেরিয়ে একদম পিছনের দিকে পাহাড়ে যে ভাঙা বাংলোটা আছে। হ্যাঁ, চিনি বটে। যাবেন নাকি? আপনি বললে পৌঁছে দিতে পারি, তবে 500 রুপিয়া লাগবে বাবু, এই বলে দিলাম। হ্যাঁ। ঘোড়াটা যখন আমাকে মহাবালেশ্বরে একেবারে পিছনের দিকে পাহাড়ের ঢালের ওপর ঝুঁকে থাকা বাংলোটার সামনে নামিয়ে দিয়ে গেল, তখন দুপুর পেরিয়ে বিকেল নামবে নামবে করছে। আমাকে নামিয়ে দিয়ে সেই বুড়ো 500-100 টাকা 5টা 100 টাকার নোট থুতু দিয়ে গুনে ট্যাঁকে গুজে বলল, দেখো বাবু, তুমি এখানে আসতে চেয়েছিলে, তার জন্য মাঙ্গে টাকা দিয়েছো, তাই নিয়ে এসেছি। জানি না তুমি মরতে কেন এই জায়গায় এলে, তবে বলে রাখি জায়গাটা ভালো না, যত তাড়াতাড়ি পারো কেটে পড়ো, কেন? কথাটা ঠিক সুবিধের ঠেকল না, তবে তখন আমার কাছে ওসব নিয়ে মাথা ঘামাবার সময় নেই। সবার আগে কেয়ারটেকারকে খুঁজে বের করতে হবে, সেটাই জরুরি। ঘোড়াটাকে নিয়ে বুড়ো ধীরে ধীরে নিচে নেমে গেল, আর সঙ্গে সঙ্গে পাহাড়ের পাথুরে নিস্তব্ধতা যেন একটা মস্ত হাঁয়ের মতো ঝুঁকে পড়ল আমার ওপর। আমি বাংলোটা দেখেই বুঝলাম অন্তত গত 20 বছরের মধ্যে এখানে কারো পা পড়েনি। স্ট্রাকচারের অবস্থা ভালো না, কয়েক বছরের মধ্যে এমনিতেই ভেঙে পড়বে। বাংলোটা ঘিরে কোমর সমান উঁচু বেড়া, আর যেখানে বাংলোর চৌহদ্দি শেষ হচ্ছে ঠিক তারপর থেকেই জঙ্গল শুরু। আমি বাংলোটার সামনে দাঁড়িয়ে কয়েকবার কই হ্যাঁ বলে চেঁচিয়ে ডেকে উঠলাম। কোনো জবাব এলো না, শুধু আমার ডাকটাই পাহাড়ের চারিদিকে ধ্বনিত হতে লাগলো। একটু পরে অপেক্ষা করে আবার চেঁচিয়ে উঠলাম, আরে কই হ্যাঁ, আমি পুনে থেকে আসছি। আবার সেই একই অবস্থা। আমি হাতের ব্যাগটা নামিয়ে রেখে হতাশভাবে এদিক ওদিকে চাইলাম। দেখি আর 8 ঘন্টা নইলে নেমে যাওয়া ছাড়া তো পথ দেখছি না। ভাবতে ভাবতেই মনে হলো একবার বাংলোর পেছনে গিয়ে দেখলে হয় না। বাংলোর বাঁ দিক দিয়ে একটা পায়ে চলা পথ খানিকটা নেমে গিয়েই ডান দিকে ঘুরে অদৃশ্য হয়েছে বাংলোর পিছন দিকে। আমি সেই ডান দিকের বাঁকটা ঘুরেই দেখলাম আরও একটা সুঁড়ি পথ সামান্য নিচের দিকে নেমে গেছে, আর দূর থেকে জঙ্গলের আড়াল থেকে দেখা যাচ্ছে এক অতি প্রাচীন মন্দিরের ভাঙা চূড়াটুকু। কি মনে হতে সেই সুঁড়িপথ বেয়ে নেমে গেলাম। কিসের মন্দির ওটা? 2 ভাঙা চূড়া নোনা ধরা মন্দিরটার সামনে দাঁড়িয়েই বুঝলাম এর অনেক বয়স হয়েছে। সামনে দাঁড়িয়ে বোঝার উপায় নেই, গর্ভগৃহে কোনো দেবী প্রতিষ্ঠিত হয়ে আছেন। দেবী বললাম এই কারণে মন্দিরের সামনে হাঁড়িকাঠ পড়ে আছে ভাঙা অবস্থায়। মন্দিরের পেছনে একটা চাতাল, আর সেই চাতালের বুক ফেটে গজিয়ে ওঠা অশ্বত্থ গাছের ঝুড়ি নেমে মন্দিরটাকে এক রকমের জাপটে ধরেছে বললেই চলে। মরে আসা দিনের আলোতে এই মন্দিরটাকে দেখেই কেন জানি না মনের মধ্যে একটা অস্বস্তি জেগে উঠল, অথচ তার কোনো কারণ নেই। এমনিতে মন্দিরটা খুবই সাধারণ, ভারতের প্রতি গ্রামে বা মহকুমায় খুঁজলে এমন মন্দির অজস্র পাওয়া যাবে, কিন্তু উঁকি দিয়ে দেখলাম মন্দিরের মধ্যে কোনো প্রতিমা নেই। মানে এমন নয় যে প্রতিমা ছিল, ভেঙে পড়েছে বা কেউ তুলে নিয়ে গিয়েছে।
বেদি দেখে বোঝা যাচ্ছে যে ওখানে কোনো কালেই কোনো প্রতিমা ছিল না। কেন? তবে তার মধ্যেও যেটা আমার চোখে টেনে নিল সেটা হচ্ছে মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিগুলো। এত বছর বাদেও, এত রোদ, ঝড়, জল, বৃষ্টি সয়েও মূর্তিগুলোর বিন্দুমাত্র ক্ষয় হয়নি। কিসের মূর্তি ওগুলো? আরও একটু এগিয়ে গেলাম, আর তখনই দেখলাম মন্দিরের ওই ভেঙে পড়া মন্দিরটার শ্যাওলার কালচে দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা আছে সেগুলো সব প্রায় নগ্ন নারী মূর্তি। মূর্তিগুলো মানুষ প্রমাণ আকারের তো বটেই, এবং শুধু তাই নয়, সেগুলো আশ্চর্যজনকভাবে নিখুঁত আর জীবন্ত। তাদের মুখশ্রী, পেটের ত্রিবলী ভাঁজ, সুউন্নত বক্ষ, সঘন উড়ু, নিবিড় নিতম্ব, সুচারু কোমর, সব কিছুই এত ত্রুটিহীন, এত প্রাণবন্ত যে ওদের দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলে মাথা ঝিমঝিম করে ওঠে। মনে হয় মূর্তিগুলো যেন তাদের ওই অনিন্দ্য সুন্দর শরীর নিয়ে এখনই জেগে উঠবে, লীলায়িত লাস্যে ডেকে নেবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। আর আবার সবার মুখে একটা আশ্চর্য অপার্থিব হাসি। আমি সে হাসির বর্ণনা দিতে পারবো না। কোনো হাসি যে একই সঙ্গে এত মধুর এবং ক্রূর হতে পারে, একই সঙ্গে কাছেও টানতে পারে, আবার দূরেও ঠেলে দিতে পারে, আগে কখনো দেখিনি। কতক্ষণ যে তন্ময় হয়ে একাগ্রচিত্তে তাকিয়েছিলাম মূর্তিগুলোর দিকে জানি না। চটকা ভাঙলো পেছন দিক থেকে ভেসে আসা একটা ডাকে। আমাকে খুঁজছিলেন বাবু? ঝটিতে পেছন ঘুরে দেখলাম একটা নুইয়ে পড়া লোক দাঁড়িয়ে আছে আমার সামনে। কম করে হলেও বয়স 60-এর উপর হবে। পিঠ কুঁজো, হাত আর মুখের গালের চামড়া ঝুলে পড়েছে। দুটো ছোট ছোট চোখের উপর নেমে এসেছে সাদা ভুরুর পর্দা। লোকটা সামান্য হাঁপাতে হাঁপাতে বলল, আমার নাম বিঠল। আপনি পুনে থেকে এসেছেন তো? আমার কাছে খবর এসেছিল। আমি নিচের বাজারে গেছিলাম কিছু সামান কিনে আনতে। ফিরতে দেরি হয়ে গেল। গুস্তাফি মাফ করবেন বাবু। বলতে বলতে লোকটা আমার মুখের দিকে চেয়ে থমকে গেল। তারপর অনেকক্ষণ চেয়ে রইল আমার দিকে। ঠিক আমার দিকে নয়, আমার কপালের দিকে। আমি আশ্চর্য হলাম না, কারণ অনেককেই দেখেছি আমার কপালের দিকে চেয়ে থাকতে। তার কারণ আর কিছুই না, আমার দুটো ভুরুর মাঝে একটা জোড়ুল আছে। তার আকার এক রকমই, যেন দেখলে মনে হয় একটা শঙ্খ আঁকা আছে ওখানে, জন্মদাগ আর কি। অনেককেই দেখেছি তাকিয়ে থাকতে, তবে এ লোকটা এমন নির্নিমেষে তাকিয়েছিল যে রীতিমতো অস্বস্তি হচ্ছিল আমার। আমি বলে উঠলাম, ঠিক আছে ঠিক আছে, এবার ভেতরে চলো দেখি। এখন এক কাপ চা বা কফি করে দাও। আর রাতের খাবার কি বানিয়েছো বলো? বাংলোর মধ্যে ঢুকে দেখলাম 2-3টে ঘর এখনও শুধু অক্ষত নয়, বেশ ভালো রকম বসবাসের উপযোগী আছে। দেওয়ালের পুরো গাঁথনি, উঁচু সিলিং আর ঢালাই লোহার কড়িবর্গা বলে দিচ্ছিল যে বাংলোটা যথেষ্ট যত্ন নিয়েই বানানো হয়েছিল এককালে। মুশকিলের মধ্যে এই যে ইলেকট্রিসিটির সুবিধে প্রায় নেই বললেই চলে। ঘরের মধ্যে একটা বড় 100 ওয়াটের বাল্ব আর মাথার উপর একটি রিকেটি পাখা সাকুল্যে। এই পাখার অবশ্য দরকার নেই, পাহাড়ের উপর বলে জায়গাটা এমনিতেই ঠান্ডা, তার উপর শীতের শেষ। আর এত মোটা গাঁথনির দেওয়াল পেরিয়ে ঘরের ভিতরে গরম আসা তো দূর, বরং একটা শিরশিরে ঠান্ডা ছড়িয়ে রয়েছে। ঘরের পূর্ব পশ্চিম জুড়ে একটা মস্ত বড় 4 পোস্টার খাট। ছত্রিতে টোকা দিয়ে বুঝলাম দামে বার্মা ঠিক না হয়ে যায় না। খাটের মাথার দিকে একটা ভারী বাহারি বেডসাইড টেবিল রাখা, তার পাশে অ্যাটাচড বাথরুম, দরজা। বিঠল জানালো গিজার নেই বটে, তবে বললে ও স্নানের সময় গরম জল এনে দেবে। ঘরের দক্ষিণ দিকে একটা দরজা। বিঠল গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলাম একটা চওড়া বারান্দা, তার ওপারে বাংলোর পিছনের দিকে জঙ্গল। একটু আগে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। ওই তো সেই সুড়িপথটা যেটা দিয়ে গেলেই ওই মন্দিরটা দেখা যায়। বারান্দায় রড আয়রনে তৈরি একটা টি টেবিল আর 2টো গার্ডেন চেয়ার ছিল। এগুলো অবশ্য হাল আমলের। একটা গার্ডেন চেয়ারে আয়েশ করে বসে বিঠলকে বললাম,
এক কাপ কড়া করে লিকার চা দিয়ে যাও দেখি, ব্ল্যাক কফি হলেও চলবে। বিঠল, জি বাবু বলে মাথা ঝাঁকিয়ে চলে গেল। আমি চেয়ারে বসে সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সন্ধে নেমে আসছে, পাখিদের দল ফিরছে বাসায়। তাদের কিচিরমিচির আর জঙ্গলের পাতার ফাঁক দিয়ে বয়ে আসা শনশন হাওয়ার শব্দ বাদ দিলে চারিদিকে ছড়িয়ে আছে নির্জন আরণ্যক নিস্তব্ধতা। আর গাছের পাতার ফাঁকে, পাথরের বুকে, মাটির বুকে জেগে থাকা শুকনো ঘাসের মধ্যে ছড়িয়েছিল শান্ত এক প্রগাঢ় নিরন্ধ্র সুনিবিড় শান্তি। একটু পর আমি উঠে গিয়ে ব্যাগ থেকে আমার বাঁশিটা বার করে নিয়ে এসে বসলাম। আমি যেখানেই যাই না কেন বাঁশিটা সবসময় আমার সঙ্গে থাকে। মানুষের যেমন মদের নেশা থাকে, সিগারেটের নেশা থাকে, মোবাইলের নেশা থাকে, আমার তেমনই বাঁশি বাজানোর নেশা। সেই যে কবে ছোটোবেলায় পাড়ার মোড়ে বাবা মায়ের কাছে বায়না ধরেছিলাম বাঁশি কিনে দাও বলে, সেই থেকে এই যন্ত্রটি আমার নিত্যসঙ্গী। তারপর ছোট থেকে বড় হয়েছি, স্কুল থেকে কলেজে গেছি, কলেজ ছেড়ে চাকরিতে ঢুকেছি, কলকাতা ছেড়েছি, কিন্তু না আমি বাঁশিকে ছেড়েছি না এই বাঁশি আমাকে ছেড়েছে। আমি রীতিমতো গুরু রেখে বাঁশি বাজানো শিখেছি প্রায় বছর 20। নিজের মুখে বলতে নেই যে বাঁশি বাজানো আমার দক্ষতা সত্যিই ঈর্ষণীয়। স্কুল, কলেজ, ঘরোয়া অনুষ্ঠান, পাড়ার ফাংশন, বড় সাংস্কৃতিক মঞ্চ, কত যে ছোট বড় জায়গায় বাজিয়েছি তার ইয়ত্তা নেই। 2-1বার আকাশবাণী আর কলকাতা দূরদর্শনেও বাজানোর সৌভাগ্য হয়েছে। কলকাতার বাড়িতে তো একটা মস্ত শোকেস কেনা হয়েছিল শুধু আমার পাওয়া সার্টিফিকেট আর মেমেন্টো রাখবার জন্য। বাঁশিটা বের করে ওর গায়ে হাত বোলালাম। জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক বাঁশি ব্যবহার করেছি, তবে গত 10 বছর ধরে যেটা বাজাচ্ছি সেটা আমাকে দিয়েছিল অরুন্ধতী রায়, আমার প্রথম এবং একমাত্র প্রেমিকা। স্কটিশে আমার জুনিয়র ছিল। ওর বাবা ছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার। বাবার থ্রু দিয়েই আফ্রিকার গ্যান্ডিলারের তৈরি এই মহামূল্যবান বাঁশিটি আনিয়ে তার গাঁটগুলো রূপোয় বাঁধিয়ে আমাকে উপহার দিয়েছিল অরুন্ধতী। আজ থেকে ঠিক 10 বছর আগে এক বাসন্তী পূর্ণিমার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাটের পাশের কৃষ্ণচূড়া গাছটার নিচে আমার বুকে মাথা রেখে এই বাঁশিটা আমার হাতে তুলে দিয়েছিল অরুন্ধতী। ফিস ফিস করে বলেছিল, যখনই তুমি এখানে ঠোঁট ছোঁয়াবে মনে করবে যেন আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আছো। সেই থেকে আমার বাঁশিতে যেন অন্য সুর ভর করেছিল। সেই বাঁশিতে যখন সুর তুলতাম চরাচর যেন স্তব্ধ হয়ে যেত। আমি দেখেছিলাম বাঁশিতে সুর তুললে লোকজন থেমে যায়, আমার দিকে চেয়ে থাকে মোহগ্রস্তর মতো। মেয়েদের চোখের চাউনি অন্যরকম হয়ে যায়, তাদের নাকের পাটা ফুলে ওঠে, কপালে জমে পুলক শ্বেদবিন্দু। দেখে মনে হয় যেন বাঁশির সুর জাগিয়ে তুলেছে তাদের অন্তরের কামনার ঢেউ। যে কটা দিন অরুন্ধতী আমার পাশে ছিল পাগলের মতো বাজিয়েছি এই বাঁশি। কলেজ ফেস্টে, কনসার্টে, বিভিন্ন অনুষ্ঠানে লোকজন পাগলের মতো ভালোবাসত আমার বাঁশি শুনতে। তাদের উচ্চকিত হর্ষধ্বনিতে, অকণ্ঠ সাধুভাতে, সপ্রসঙ্গ প্রগল্ভতায় অরুন্ধতী চোখে হীরের কুচি ঝলসে উঠত, যেন ঝলসে উঠেছিল হাসপাতালের বেডে শুয়ে শেষবারের মতো। ক্যান্সারের 4th স্টেজ যখন ধরা পড়ল তখন কিচ্ছু করার ছিল না। ও শেষ আবদার ছিল আমার বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে চিরদিনের মতো। আশাবড়ি বাজিয়েছিলাম আমি সেদিন। প্রকাশ্যে সেই আমার শেষ বাঁশি বাজানো। তারপর থেকে আমি আর সবার সামনে বাঁশি বাজাই না। বাজাই একলা একান্তে সঙ্গোপনে। যখন পুনের আকাশে ভিড় করে আসে মেঘ, বর্ষায় ভেসে যায় আদরের সাম্পানদল, তখন বারান্দায় বসে সুর তুলি মেঘ রাগে। যখন শীতের চাদর মুড়ে ফেলে শহরের ধূলিধূসরিত আলোর ক্লেদ, আমার বাঁশিতে বেজে ওঠে রাগ শিবরঞ্জনী। যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে
পুড়তে থাকে আমার সমস্ত বেঁচে থাকার বিরহ। গভীর রাতে আমার বাঁশিতে নেমে আসে চৈতির ব্যাকুল আকুতি, আর সব সুর, সব গান, সব আকুলতা এক বিরহিণী যক্ষিণীর জন্য, যার আমার বাঁশি শুনে সারা জীবন কাটানোর কথা ছিল, যে আর কোনো দিন আমার বাঁশির সুর শুনতে আসবে না। বিঠল এসে আমার টেবিলে 1 কাপ ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি নামিয়ে রাখলো। তারপর জিজ্ঞেস করলো, রাতের খানা কখন লাগাবো বাবু? বললাম, আমি রাত 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ি। তুমি চাইলে তখনও দিতে পারো, বা চাইলে তার আগেও, যদি তোমার দেরি হয়। বলতে বলতে বাঁশিটা হাতে তুলে নিলাম, আর দেখলাম সেটা দেখে ফিরে চলে যেতে গিয়েও থমকে গেল বিঠল। বাঁশিটার দিকে বিস্ফারিত চোখে চেয়ে আছে। সাদা ভুরু ঢাকা চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। তার নুয়ে পড়া সারা শরীর কাঁপছে শীতের হাওয়ায়, ইউক্যালিপটাসের পাতার মতো। সারা মুখে এমন একটা ভয়ের ভাব, যাকে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। জিজ্ঞেস করলাম, কাইজ হলে বিঠল এরকম করছো কেন? বিঠল কাঁপা কাঁপা হাতে বাঁশিটার দিকে আঙুল তুলে বললেন, আপনি কি এখন ওটা বাজাবেন বাবু? হ্যাঁ। কেন বলো তো? আমি অবাক হয়ে বললাম। বুড়োর ঠোঁট দুটো কেঁপে উঠল, মনে হলো কি যেন বলতে গিয়েও বলছে না লোকটা। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম বুড়োটার দিকে। একটু পর বিঠল বলে উঠল, বাবু, আজ চতুর্দশী, কাল ফাল্গুনী পূর্ণিমা। আপনাকে একটা অনুরোধ করব। করো। এই 2 দিন ভুলেও আপনি এখানে আপনার ওই বাঁশি বাজাবেন না। এত অবাক হলাম যে বলার নয়। জিজ্ঞেস করলাম, সে কি, কেন বাজাবো না শুনি? বুড়ো আমার দিকে কেমন যেন ঘোলাটে চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ফিসফিসিয়ে বলল, ফাল্গুনী পূর্ণিমা আর তার আগের দিন এই পাহাড়ে বাঁশি বাজানো বারণ বাবু। আমি আরও অবাক হয়ে বললাম, এ আবার কি কথা? আমি তো এত জায়গায় বাঁশি বাজিয়েছি, কই কোথাও তো এমন কথা শুনিনি। বিঠল কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আমার দিকে ফিরে একটি দীর্ঘশ্বাস টেনে বলল, দোহাই বাবু, সব কথার কারণ আমাকে জিজ্ঞেস করবেন না। একে কাল ফাল্গুনী পূর্ণিমা, তার উপর আপনি সেই শঙ্খ চাঁদ ছেলে। না না বাবু, দোহাই আপনার, আজ আর কাল আপনি বাঁশি বাজাবেন না, কথা দিন। বলা বাহুল্য, এসব ভুলভাল কথার কোনো মানেই হয় না। তাই বেশ কড়া গলাতেই বিঠলকে বললাম এখান থেকে চলে যেতে, আর রাত্রিরে মালোয়ানি চিকেন আর রুটি বানাতে। লোকটা মাথা ঝুঁকিয়ে থপ থপ করে চলে গেল। পাহাড়ি অঞ্চলে সন্ধে নামে ঝুপ করে। হঠাৎ করেই মনে হলো কে যেন অন্ধকারের মিহি চাদর দ্রুত টেনে দিল আকাশ জুড়ে। ডুবে যাওয়া সূর্যের রক্তরশ্মি ধীরে ধীরে চরাচর থেকে মুছে গেল। আর তখনই আমি বাঁশিতে ফুঁ দিতে তুলে আনলাম রাগপুরিয়া ধনশ্রীতে গাওয়া আমার প্রিয় গান পায়েলিয়া ঝনকারে মরি। পরপর 3টে সুর তুলেছি। তারপরেই বাঁশি বাজানো বন্ধ করতে বাধ্য হলাম। কারণটা বলা একটু মুশকিল। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে যেন কাদের সাড়া পাচ্ছি। এই আদিম অরণ্য যেন সহস্র বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তার সেই ধীর গভীর তৃপ্ত শ্বাসের শব্দ। হাত পায়ের সার যেন ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। ওই গাঢ় শ্বাসের শব্দ যেন জঙ্গলের পথ বেয়ে উঠে আসছে আমার পা বেয়ে, আমার উড়ু বেয়ে, আমার কোমরের উপর, আমার বুকের কাছে। আর তখনই সেই সুড়িপথের বাঁক থেকে কে যেন বলে উঠল, বাঁশি বাজাবে না বাবু? সুড়িপথের বাঁকের মুখে চতুর্দশীর চাঁদের আলো আড়াল করে দাঁড়িয়েছিল একটা গাছ। লক্ষ্য করলাম তার ছায়ায় দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি। হ্যাঁ, নারী মূর্তি। ছায়ার মধ্যেও বোঝা যায় ও দেহে কোনো কোনো পুরুষের হাত পড়ে না। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? ওখানে কি করছো? একটা ঋণঋণে হাসি যেন ঝর্নার কলতানের মতোই পাক খেয়ে নিচে নেমে গেল আমায় ঘিরে। কৌতুকের স্বরে উত্তর এলো, আমি এই গাঁয়ের মেয়ে গো বাবু, তোমার বাঁশি শুনতে এসেছি, কই বাজাও। আমি বললাম, তুমি তুমি ওখানে এলে কি করে?
ওখানে তো মন্দির ছাড়া আর কিছু নেই। এবার সেই খিলখিল হাসি, প্রগল্ভ কৌতুকে সুরে উত্তর এলো, ওই মন্দির থেকেই তো এলাম গো। আমরা এখানকার মানুষ, পাহাড়ের কোথায় কোথায় কোন কোন রাস্তা আছে আমাদের থেকে ভালো আর কে জানে। কথাটা সত্যি বটে, তবুও সন্দেহ গেল না। বললাম, তোমাকে দেখতে পাচ্ছি না কেন, আলোয় এসে দাঁড়াও। কামুক ফিসফিসানি ভেসে এলো, আমাকে দেখতে চাও বাবু? এই না দেখো। বলে মেয়েটি সামান্য এগিয়ে এসে এমনভাবে দাঁড়ালো যাতে তার শরীরটা চাঁদের আলোয় ফুটে উঠলেও মুখটা অন্ধকারেই থাকে। আর সেই শরীর দেখে আমি বজ্রাহত হয়ে গেলাম। এ কি মানুষ নাকি স্বর্গের অপ্সরা? পূর্ণিমা চাঁদের মতো বুক দুটোতে ছায়ার ঢেউ তুলে আকাশ বেয়ে নেমে আসা আলো। বক্ষ বিভাজিকার মসৃণ উপত্যকায় সামান্য কাঁপছে পাতার ছায়া, আর কাঁধ ছুঁয়ে গড়িয়ে পড়ছে চতুর্দশী চাঁদের মোম। সেই মোমের নরম উষ্ণতা মেয়েটির সরু কোমর আর পেটের সামান্য পৃথুলা উপত্যকা বেয়ে গড়িয়ে যাচ্ছে কোনো এক আদিম অন্ধকারে। আর সেই অন্ধকারের গহীন কন্দর থেকে জেগে উঠেছে হাতির সুরের মতো দুখানি উড়ু, শঙ্খের মতো সুন্দর, যৌবনের মতো তীব্র। তার তাড়ানোর ভঙ্গিমায় কোনো তাড়া নেই। পৃথিবীর সমস্ত অলস স্থবিরতা যেন ওই সামান্য বাঁকানো শরীরের কোমরে ঢেউ তুলে স্থির হয়ে আছে। যেন নাচের একখানা স্মৃতি রয়ে গেছে সেই অন্তরিত স্থিরতার মাঝেও। ধীর অথচ মোহময় স্বর অনুরোধ ভেসে এলো, কি হলো বাবু, বাঁশি বাজাও? অনুরোধ নাকি আদেশ? আমি মোহগ্রস্তের মতো বাঁশি তুলে নিলাম ঠোঁটে। নিজের অজান্তেই বেজে উঠল রাগ মালকোষ। আর আমি স্পষ্ট বুঝতে পারলাম এ সুর আমার নয়, অন্য কারো। আমারই বাঁশি, আমিই বাজাচ্ছি, কিন্তু এই টান, এই গমক, এই মূর্ছনা এ আমার নয়। এ সুর আমি কোনো দিন বাজাইনি। যেন এখনও জন্মা শিল্পীর অলৌকিক প্রতিভা ভর করেছে আমার ঠোঁটে। এই অরণ্য, এই পাহাড়, এই নির্জন নিস্তব্ধতা যেন একবারে শিউরে উঠল সেই আশ্চর্য অশরীরী সুর শুনে। তারপর তারা সবাই মিলে গুটিসুটি মেরে পায়ে পায়ে এগিয়ে এসে ঘিরে ধরল আমাকে। বাঁশি বাজাতে বাজাতে বুঝতে পারলাম গাছের নিচে ঘনিয়ে উঠেছে আরও ছায়া। তারাও যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছে এই বাঁশি। সুরের তালে তালে তারা দুলছে, ফিসফিস করছে, হাসির ক্ষীণ শব্দও শুনতে পেলাম যেন। এত মেয়ে ছিল কোথায়? কোন পথে এলো ওরা? আর কতক্ষণ চলতে এই আশ্চর্য অপার্থিব কনসার্ট আমি জানি না। শুধু পেছন থেকে একটা চাপা আর্তনাদ শুনলাম, বাবু বন্ধ করুন, বন্ধ করুন, ও বাঁশি বাজাবেন না, দোহাই আপনার। আপনা থেকেই থেমে গেলাম। বিঠ্ঠল পায়ে পায়ে এসে দাঁড়ালো আমার সামনে। তারপর ভীত অনুনয়ের সুরে বলল, আপনাকে বারণ করছি বাবু, বাঁশি বাজাবেন না, ওদের জাগিয়ে তুলবেন না বাবু। বিঠ্ঠলের আর্তনাদের সঙ্গে সঙ্গে চটটা ভেঙে গিয়েছিল। আমি তাকিয়ে দেখলাম গাছের তলায় ঘনিয়ে ওঠা ছায়ার দল উধাও। চারিদিকে আবার সব কিছু স্বাভাবিক। আমি নিজেও যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। খানিকক্ষণ গাছটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এ কি, মেয়েগুলো গেল কোথায়? বিঠ্ঠল জিজ্ঞেস করলো, মেয়ে? কোন মেয়ে বাবু, কোথায় দেখলেন? ওই তো ওইখানে, ওই গাছটার নিচে। লোকটা থরথর করে কেঁপে উঠল একবার, তারপর ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে। আমি দ্রুত উঠে এসে বললাম, এ কি বিঠ্ঠল, এরকম করছো কেন, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? বিঠ্ঠল যখন মুখ তুলল দেখলাম সমস্ত মুখ ভয়ে সাদা হয়ে গেছে। এই শীতের রাতেও সারা কপাল জুড়ে ঘাম। আমি ওর কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দিলাম, বিঠ্ঠল কি হয়েছে তোমার, এরকম করছো কেন? বিঠ্ঠল ফিসফিস করে বলল, ওরা মেয়ে নয় বাবু, ওরা হচ্ছে তারাই যাদের আপনি মন্দিরের গায়ে দেখেছিলেন। মানে? ওরা যক্ষিণী বাবু, রঘুনাথ শিল্পকারের যক্ষিণী। 3। বিঠ্ঠলের কথা শুনে হো হো করে হেসে উঠলাম আমি। তারপর ব্যঙ্গের সুরে বললাম, বিঠ্ঠল, এইমাত্র আমাকে যেটা বললে সেটা ভুলেও বাইরে বলো না কিন্তু, লোকে তোমাকে পাগল বলবে যে।
এসব যক্ষিণী টক্ষিণী সব লোককথায় আছে, বুঝলে? বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আর রঘুনাথ না রঘুবীর কোনো এক শিল্পকারের নাম বললে না, সেই যে কে সে কে? সে যক্ষিণী পোষে নাকি নাকি চাষ করে? এখন এসব ফালতু কথা বাদ দিয়ে যাও দেখি রাতের খাবারের একটা বন্দোবস্ত করো। আমি ঘন্টা দুয়েকের মধ্যে খেতে বসবো। বুড়ো থপ থপ করতে করতে ফিরে যাচ্ছিল। বারান্দা দরজার কাছে এসে পৌঁছে একটু থেমে বলল, এই গল্প এখানকার সবাই জানে বাবু, সেই জন্যই তো এই বাংলায় লোক আসে না। লোকটাকে হাতের ইশারা করে চলে যেতে বললাম। গ্রামগঞ্জের লোক মানেই দেখেছি কুসংস্কারের ডিপো, আর কিছু না। আমি আছি বলে খাটাখাটনি করতে হচ্ছে, তাই এসব ভুলভাল গল্প বলে আমাকে তাড়ানোর চেষ্টা আর কি। বিঠল চলে গেল। ব্যাগ থেকে হুইস্কির বোতলটা বের করে বসলাম। অরুন্ধতী চলে যাওয়ার পর থেকেই রোজ রাতে মদ না খেলে আমার ঘুম আসে না। বেডসাইড টেবিলের ওপরে একটা গ্লাস রাখা ছিল আর একটা জলের বোতল। কয়েক পেগ খাবার পর বিঠল এসে জানালো, খানা তৈয়ার হয়। রাতের খাবার খেয়ে একটা সিগারেট হাতে বারান্দায় এসে বসলাম। দেখলাম এই পাহাড়ি উপত্যকা ভেসে যাচ্ছে এক আশ্চর্য চতুর্দশী কিশোরী জ্যোৎস্নায়। মনে হচ্ছে যেন এক অপ্রাকৃত রূপলি ঝর্ণার জল চাদর ভিজিয়ে দিচ্ছে সমস্ত জগৎ চরাচর। টি 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 ডাক ছেড়ে উড়ে গেল একটা রাত ছেঁড়া পাখি। আমার সামনে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা। বারান্দা পেরিয়ে সামান্য একটু জমি, তারপরেই একটা পায়ে চলা পথ নেমে গেছে বিকেলে দেখা মন্দিরের দিকে। পথের মোড়ে সেই গাছটা, যার নিচে কয়েক ঘন্টা আগেই আমি কাকে যেন দেখেছিলাম, কাকে নাকি কাদের নেশার ফণাটা একটু স্তিমিত হয়েছিল। এবার সিগারেটের ধোঁয়ার টানে সেটা আবার লকলকিয়ে বেড়ে উঠল। কারা ছিল ওরা? এই এলাকাটার মেয়ে সন্দেহ নেই, কিন্তু এখানে ওরা এসেছিল কী করতে? তার উপরে ওরা কোন রাস্তা দিয়ে এলো আর গেলই বা কোথায়? হয়তো অন্য কোনো রাস্তা আছে কাছাকাছি, তবে বলতে নেই, মেয়েগুলোর ফিগার কিন্তু দুর্দান্ত। গ্রামের মেয়ে তো নিয়মিত পরিশ্রম করে, তাই শরীরের একটা বাঁধুনি আছে। ভাবতে ভাবতে ঝিমুনি এসে গিয়েছিল। চেয়ারে বসেই ঢুলতে শুরু করেছিলাম। কতক্ষণ ঢুলেছিলাম জানি না, হঠাৎ ঝিমুনিটা ভেঙে গেল একটা শব্দে। চটকা ভেঙে উঠে বসে দেখলাম অনেক রাত হয়েছে। চারিদিকে নিশ্ছিদ্র গাঢ় অন্ধকার। রাতের জঙ্গলের একটা নিজস্ব শব্দ থাকে, তাও দেখলাম নেই। শীতের শেষ বেলা বলে একটা বেশ মনোরম হাওয়া দিচ্ছিল, সেটা বন্ধ হয়ে চারিদিকে একটা থমথমে গুমোট ভাব। বিষণ্ণ ক্লান্ত চতুর্দশীর চাঁদ চেয়ে আছে একটা নির্জন উপত্যকার দিকে। আর তখনই শব্দটা ফের শুনতে পেলাম। শব্দ নয়, সুর, বাঁশির সুর। অবিকল আমার মতো মনে হচ্ছে যেন আমি সুর তুলছি আমার বাঁশিতে, কিন্তু সেটা তো ঘরে বিছানার পাশে টেবিলে রাখা। তবে এই জনপ্রাণহীন নির্জন রাতে বাঁশি বাজাচ্ছে কে অবিকল আমার মতো? বুঝতে পারছিলাম আমার মাথার সমস্ত বোধ কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার ভয় হচ্ছে না, শুধু এক দুরন্ত টান অনুভব করছি। কেমন যেন মনে হচ্ছে ওই ওপারে যেন অন্য আমিটা বসে বাঁশি বাজাচ্ছে। তার সঙ্গে আমার দেখা করতে হবে এখনই, যে করে হোক। আমি সম্মোহিতের মতো উঠে দাঁড়ালাম, আর তখনই বুঝলাম সুরটা যেন ক্রমশ পাহাড়ের ঢাল বেয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটা টান, প্রতিটা লয় যেন চেপে বসছে আমার বুকের ওপর। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, তবু সেই সুর থামছে না। যেতে হবে, আমাকে যেতে হবে। আমি সম্মোহিতের মতন বারান্দার রেলিং পেরিয়ে পা টিপে টিপে রাখলাম মাটিতে। তারপর পায়ে পায়ে এগোতে থাকলাম মন্দিরটার দিকে। যেন এক অপার্থিব আকর্ষণ আমাকে টেনে নিয়ে চলেছে। বড় অব্যর্থ, বড় নিশ্চিত, বড় অমোঘ সেই টান। তাকে প্রতিহত করার শক্তি এই মরো পৃথিবীর কারও নেই। পায়ে পায়ে পৌঁছলাম সেই গাছটার কাছে। এ কি তার কাছে একটা দেহ পড়ে আছে না?
ক্ষত বিক্ষত প্রায় নিষ্প্রাণ একটা দেহ। আমি থমকে গেলাম। কার দেহ ওটা? কে পড়ে আছে ওখানে? আর ঠিক তখনই শ্বাসের শব্দটা শুনতে পেলাম। ঠিক আমার কানের কাছে একটা গাঢ় দীর্ঘশ্বাস। স্পর্শ বুঝলাম আমার শরীরের সমস্ত রোঁয়া দাঁড়িয়ে পড়েছে। আবার সেই ধীর প্রলম্বিত শ্বাস, এবার আমার ঘাড়ের উপরে, যেন কত শত বছরের আরতি যন্ত্রণা কষ্ট মিশে আছে ওই শ্বাসে। আমি ভীতত্রস্ত স্বরে প্রশ্ন করলাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। শুধু আতঙ্কিত চোখে দেখলাম পাহাড়ের বুক বেয়ে পাথরে পাথরে শীর্ণ আঙুল আঁকড়ে ধীরে ধীরে আমার সামনে উঠে এলো একদলা অন্ধকার জ্যোৎস্না। তার কোনো আকার নেই, অবয়ব নেই, শরীর নেই। খানিক পর সেই চাল ধোয়া জলের মতো কুয়াশার মতো ম্লান মিহি জ্যোৎস্নার অবয়ব আমার আতঙ্কিত চোখের সামনে ভেঙে চুরে পাক খেতে লাগলো। আমি স্তম্ভিত। অবশ্য চোখে চেয়ে রইলাম তার দিকে। মনে হলো সেটা একটা নারী মূর্তি রূপ নেওয়ার চেষ্টা করছে। অবশ চোখে চেয়ে রইলাম তার দিকে। ক্রমশ স্পষ্ট হতে লাগলো সেই কুয়াশা। তার এক ঢাল চুলের রাশ হাঁটু ছুঁই ছুঁই, মোহময়ী চোখের তারায় মায়ার টান, ঠোঁটের কোণে হালকা হাসি। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। সেই মোহময়ী মূর্তি এবার কামুক হেসে জিজ্ঞাসা করলো, কি বাবু, বাঁশি বাজাবে না আর? বলেই খিলখিল করে হেসে উঠল সে। তার সেই ঋণঋণে হাসি ছড়িয়ে পড়ল সমগ্র চরাচরে। পাহাড়ে পাহাড়ে ধ্বনিত হতে লাগলো সেই অপার্থিব শব্দঝঙ্কার। আমি চিৎকার করে উঠলাম, জিজ্ঞেস করলাম, কে কে তুমি? সেই অশরীরী ছায়া এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো ছুটে পালিয়ে যাই এখান থেকে, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে গেঁথে গিয়েছে। আমি এক দৃষ্টেই সেই মোহময়ীর দিকে চেয়ে রইলাম। বুঝলাম আমার সর্বাঙ্গ ভিজে গেছে। আবার খিলখিল করে হেসে উঠল সেই মোহময়ী। বলল, কি বাবু, ভয় পাচ্ছ? তাহলে আমাদের ডাকলে কেন বলো? ঘুম ভেঙে উঠে বসে দেখলাম সর্বাঙ্গ ঘামে ভিজে আছে। উফ, কি ভয়ানক স্বপ্ন! কপালে হাত দিয়ে দেখলাম বেশ জ্বর লাগছে। সঙ্গে কিছু ওষুধ সবসময়ই থাকে। ব্রেকফাস্ট করে একটা প্যারাসিটামল খেয়ে নিয়ে দেখি আপাতত কাজে লাগা যাক। বিঠল সেই যে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে উধাও হলো, দুপুরের আগে তার দেখা পাওয়া গেল না। আমি একা একা বাংলোটার মাপজোক নিতে শুরু করলাম। তারপর বাকি আছে প্রপার্টির কোন কোন স্ট্রাকচারাল ফাউন্ডেশনের কী অবস্থা, কি অক্ষুণ্ণ আছে তার তালিকা বানানো। পুরো প্রপার্টিটার একটা এরিয়া প্ল্যানিংও বানিয়ে নিতে হবে। লাঞ্চ সাজিয়ে দিয়ে বুড়ো লোকটা চুপচাপ দাঁড়িয়ে রইল আমার সামনে। তার মুখ গম্ভীর, মাথা নিচু, সারা শরীরে উদ্বেগের ছাপ। আমি একটু রুটি ছিঁড়ে চিকেনের ঝোলে ডুবিয়ে বললাম, কি হলো, কিছু বলবে? বিঠল অনুনয়ের সুরে বলল, আজ কিন্তু রাতে বাঁশি বাজাবেন না বাবু। আমি বুড়ো মানুষ, আমার কথাটা রাখুন। আমি হেসে বললাম, কেন বলো তো? তোমাদের ওই যক্ষিণীর গল্প? তোমরা পারোও বটে। কাল তোমার কথা শুনে আমি তো একটা বীভৎস স্বপ্নও দেখে ফেললাম। ওই দেখে যদি ঘুমের মধ্যে আমার হার্ট অ্যাটাক হতো, তাহলে কিন্তু তোমার কোমরে পুলিশের দড়ি পড়তো। বিঠল ভাও, লোকজনকে আর এমন ভয়টয় দেখিও না, বুঝলে? বিঠল একবার কিন্তু স্বরে বলে উঠল, স্বপ্নে কি দেখলেন বলতে পারবেন বাবু? গল্পটা রসিয়ে বলতে যতক্ষণ সময় লাগলো, তার মধ্যে আমার খাবার খাওয়া শেষ। মুখে তুলে তাকিয়ে দেখি বুড়োর মুখ সাদা। কেউ যেন এক টুকরো ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে তার মুখের রক্ত। আমি ব্যস্ত হয়ে বললাম, কি ব্যাপার, শরীর খারাপ লাগছে? বিঠল ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তারপর মাথা চাপড়াতে বলল, আমি আপনাকে বারণ করেছিলাম বাবু, বারবার বারণ করেছিলাম, বলেছিলাম ওদের ডাকবেন না। আমি ইতস্তত করে বললাম, কে কাকে ডাকলো বিঠল? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুড়ো আমার দিকে পাগলাটে চোখ তুলে বলল, ফাল্গুনী পূর্ণিমার বাঁশিতে সুর তুললে ওরা জেগে ওঠে বাবু, তখন ওরা ডাকে।
আর যাকে ডাকে তাকে যেতেই হয়। এই ডাক এড়াবে এমন সাধ্য কারও নেই। আগেও হয়েছে নাকি এমন? হ্যাঁ বাবু, এই মন্দিরের কথা শুনে এক দুবার লোকে এসেছিল বাঁশি বাজাতে। এমনই পূর্ণিমার রাতে, তাদের কেউ ফেরেনি, কেউ না। কথাটা শুনে আমার ভুরু কুঁচকে গেল। লোকটা যা বলছে সত্যি? ফাল্গুনী পূর্ণিমার রাতে এখানে বাঁশি বাজালে ওই মন্দিরের মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে? ধুর, এসব হয় নাকি? গ্রামের মানুষদের এমনিতেই কুসংস্কারে বড় তীব্র হয়। তাছাড়া ও হয়তো চায় না এখানে রিসর্টটা হোক, যতই ভাঙাচোরা হোক। এত বড় প্রপার্টি একা ভোগ করার লোভ ছাড়া যায়? তাই আমাকে ভয় দেখাচ্ছে। আর কালকের ওই মেয়েটা যে এসেছিল, সে বিঠালের স্যাঙাত নয় তো? তার গ্যারান্টি কি? বিঠালকে একটা মিঠে করা জবাব দিতে যাব, তার আগেই ও একটা অদ্ভুত কথা বলল। আর তাছাড়া আপনি শঙ্খচাঁদ ছেলেবাবু, ঠিক ওর মতো। পাহাড়ের বুকে শিরশারেনি সবার হয়ে নেমে আসছিল বিষণ্ণ মায়াবী বিকেল। চারিদিকে এখন ঘরে ফেরার সময়। পশ্চিম দিগন্তে এক মস্ত রূপোর থালার মতো পূর্ণিমার চাঁদ উঠবো করছে। সেদিকে তাকিয়ে গল্প বলছিল বিঠাল। আজ থেকে অনেক বছর আগের কথা। এই এলাকার জমিদার ছিলেন একনাথ ভোঁসলে নামের এক সামন্ত। তিনি যেমন কঠিন শাসক ছিলেন, তেমনই অত্যাচারী। বিশেষ করে কর দিতে না পারলে তার অত্যাচার নির্যাতন সব চরম সীমায় পৌঁছত। রঘুনাথ শিল্পকার ছিল এই গ্রামেরই এক দরিদ্র পরিবারের ছেলে। পারিবারিক বৃত্তি ছিল পাথর কেটে মূর্তি বানানো। তার বাবা শাহুজি শিল্পকার ছিলেন এই অঞ্চলের সবথেকে খ্যাতনামা ভাস্কর। রঘুনাথও বাপের সেই গুণ পেয়েছিল বটে, তবে তার বিশেষ দক্ষতা ছিল বাঁশি বাজানোয়। এই প্রতিভা সে কোথা থেকে পেয়েছিল কেউ জানত না। অথচ ছোটবেলা থেকেই তার বাঁশি শুনে মোহিত হয়নি এমন প্রাণী এই চত্বরে একটিও ছিল না। গোধূলিবেলায় সে যখন মাঠের পাশে বসে আনমনে বাঁশিতে ফোঁ দিত, তখন মানুষ তো বটেই, গোয়ালে ফিরতে থাকা গরু বাছুররাও নাকি স্তব্ধ হয়ে শুনত সেই আশ্চর্য সুর। বর্ষার রাতে সে যখন বাঁশিতে সুর তুলত, তখন নাকি পাহাড়ের বুক ছাপিয়ে জেগে উঠত শত ঝর্ণার জল। শীতের প্রাণহীন রাত্রিতে যখন সমস্ত চরাচর ধ্যান নিমগ্ন, তখন তার বাঁশিতে জেগে উঠত মায়াবী মন কেমনিয়া সুর। গাঁয়ের মেয়েরা তন্ময় হয়ে শুনত। তাওড়ায় পুড়ে যেত রুটি, উঠতে উনুনে বসানো দুধের পাত্র। বেভুল হয়ে যেত তাদের সংসারের সমস্ত কাজকর্ম। এই এলাকার সমস্ত মেয়েরা তার বাঁশির সুরে পাগল ছিল। রঘুনাথকে কোথাও দেখতে পেলে হলো, তাকে ধরে ঘিরে বসতো তারা। বাঁশি শোনাও রঘু, এই ছিল তাদের আরতি। রঘুনাথের বাঁশির জাদুর কথা পৌঁছেছিল একনাথের কানেও। তিনি তার মাইনে করা শিল্পকার শাহুজির ছেলেকে প্রায় ডেকে পাঠাতেন নিজের মহলের মজলিসে বাঁশি শোনানোর জন্য। সেখানে হাজার অনিচ্ছা সত্ত্বেও যেতে হতো রঘুনাথকে। হাজার হোক অন্নদাতা বলে কথা। সেখানেই রঘুনাথের বাঁশি শুনে তার প্রেমে পড়ল রোহিণী, একনাথ ভোঁসলের মেয়ে। রঘুনাথের বয়স তখন 16, রোহিণীর বয়স 14। বলতে গেলে প্রথম দর্শনে নয়, প্রথম শ্রবণেই প্রেম। সেকালে একজন দরিদ্র শিল্পকারের ছেলের সঙ্গে এলাকার জমিদারের মেয়ের প্রেম অসম্ভব বলেও কম বলা হতো। কিন্তু প্রেম কবেই বা আর কৌলিন্য আর বৈভবের পরোয়া করেছে। ফলে দুজনের প্রেম পাহাড়ি পথের বাঁকে, উপত্যকার ঝর্ণায় আড়ালে, জোয়ারের ঘেঁটের মধ্যে জেগে থাকা খড়ের চালার নিচে ভারী ডাগর হয়ে উঠল। এই সময় একনাথের ইচ্ছা হয় পাহাড়ের মাথায় এই মন্দিরটি বানাবেন, আর তার দায়িত্ব এসে পড়ল শাহুজির ওপর। শাহুজি প্রথমে ভারী গাঁইগুঁই করছিলেন বটে, তবে একনাথ তার হাতে মোটা রকমের রূপোর সিকি গুঁজে দিতে তিনি খুশি মনেই রাজি হয়ে গেলেন। তার উপর শাহুজি বললেন, মন্দিরের পছন্দ হলে আরও মোটা ইনকাম দেবেন। ব্যাস, শাহুজি তড়িঘড়ি কাজে লেগে পড়লেন। আর এই কাজে কাকেই বা সঙ্গী করবেন একমাত্র সন্তান ছাড়া?
রঘুনাথ ভারী মন মরা হয়ে বাপের কথা মেনে নিল বটে, তবে তার মন পড়ে রইল ওই পাহাড়ি পথ, উপত্যকার কোণে গাছের আড়ালে আর ক্ষেতের মধ্যে জেগে থাকা খুঁড়ো চালের ছায়ার নিচে। রোহিণীর দেখা পাওয়া এবার প্রায় অসম্ভব হয়ে উঠল। এভাবেই দিন যায়। শাহজি দিন রাত এক করে দিলেন মন্দির তৈরির কাজে। ওদিকে ছেলের মন পড়ে আছে অন্যদিকে। কাজে প্রায়ই ভুল হয়ে যায়। এমনকি তার অতি প্রিয় বাঁশি সে নিয়েও যেন তেমন আর বসতে দেখা যায় না তাকে। আর সেই জন্য বাপের কাছে কম গালমন্দ শুনতে হয় না তাকে। হঠাৎ করে একদিন শাহজি দেখলেন ছেলের যাবতীয় মন খারাপ উধাও। তার মেজাজ দিব্যি ফুরফুরে, হাসি মুখে ছেনি বাটালি দিয়ে পাথর কাটছে, ঠোঁটে গুনগুন সুর। সুযোগ পেলেই বাঁশি তুলে নিচ্ছে ঠোঁটে। মাঝে মধ্যেই এই পাহাড়ি উপত্যকা ভেসে যাচ্ছে ইমন, কাফি, বিলাবল বা আনন্দ ভৈরবীর সুরে। শাহজি সোজা সরল লোক। তিনি বুঝলেন না ছেলের এই অকস্মাৎ পরিবর্তনের, এই অযাচিত আনন্দের কারণ কি। তবে খুশি যে হলেন সে বলাই বাহুল্য। কেই বা সন্তানের গোমরা মুখ দেখতে ভালোবাসে। বুঝলেন যেদিন তার সহকারীদের মধ্যে একজন চুপচুপি তাকে ডেকে নিয়ে গেল জঙ্গলের অন্যদিকে, আর তিনি বিস্ফারিত চোখে দেখলেন সেখানে এক বুড়ো নিম গাছের নিচে বসে আছে তার ছেলে, আর তার কোলে চোখ বন্ধ করে মাথা রেখে শুয়ে আছে একনাথ ভোঁসলের মেয়ে রোহিণী। তার অবশ দেহে তখনও ছড়িয়ে আছে পুলক মাখা বিকেলের রোদ। সেদিন শাহজি শিল্পকার জুতো পেটা করেছিলেন ছেলেকে। এসব কথা চাপা থাকে না। শাহজি সোজা গিয়ে একনাথ ভোঁসলের পা জড়িয়ে ধরলেন, বাচ্চা ছেলে মানুষের দোহাই দিলেন, আর নাক্ষর দিয়ে প্রতিজ্ঞা করলেন এমন পাপের পথে ছেলেকে আর পা বাড়াতে দেবেন না। একনাথ তো হেসেই উড়িয়ে দিলেন, আরে ধুর, বাচ্চারা এরকম বয়সে ওরকম একটু আধটু দুষ্টুমি করেই থাকে, ওতে অত বিচলিত হলে চলে। তিনি বরং শাহজিকে তাড়া দিলেন মন্দিরের কাজটা দ্রুত শেষ করার জন্যে। শাহজি চোখের জল মুছতে ভীত সন্ত্রস্ত রঘুনাথকে নিয়ে চলে গেলেন। নিশ্চিন্ত হলেন যে আপাতত তিনি আর তার ছেলে বেঁচে গেল। তবে সেদিন যে রোহিণীকে আর দেখা গেল না। শুধু পরদিন একটা চিতা জ্বলে উঠবে দেখা গেল নদীর পাশে শ্মশানে। একনাথ আর তার কয়েকজন সঙ্গী সাথী ছাড়া আর কেউ ছিল না সেখানে। মন্দিরের কাজ শেষ হতে বেশি বাকি ছিল না। সপ্তাহখানেক পরেই ফাল্গুনী পূর্ণিমা। সেদিনই মন্দির উদ্বোধনের দিন ঠিক হলো। শাহজি আর রঘুনাথকে বিশেষভাবে আমন্ত্রণ জানালেন একনাথ ভোঁসলে। বাপ আর ছেলে বড় আশা নিয়ে অপেক্ষা করতে লাগলো মন্দিরের সামনে। নিশ্চয়ই মালিক কিছু বকশিস দেবেন, আর দেবেন নাই বা কেন? এত সুন্দর মন্দির, আর মন্দিরের গায়ে এমন অসাধারণ মূর্তি এই এলাকায় আর একটাও আছে নাকি? সঙ্গী সাথী সিপাহী শান্তি সবাইকে নিয়ে মন্দিরে এলেন একনাথ ভোঁসলে। শুধু কোনো পুরোহিত এলো না। একনাথ এসেই রঘুনাথকে বাঁধতে বললেন, আর তারপর আদেশ দিলেন শাহজির শিরশ্ছেদের। একনাথের সিপাহী শান্তিরা চেপে ধরে রইল কিশোর রঘুনাথকে। তার অসহায় বিস্ফারিত আতঙ্কিত ত্রস্ত চোখের সামনে তার পিতার বলির রক্তে মন্দিরের উদ্বোধন হলো, আর সেই রক্ত লাগিয়ে দেওয়া হলো মন্দিরের গায়ের যক্ষিণী মূর্তিগুলোর গায়ে, যে মূর্তিগুলো স্বয়ং শাহজি নিজের হাতে পাথর কুঁদে ফুটিয়ে তুলেছিলেন। তারপর একনাথ নিজের হাতে তুলে নিলেন শঙ্কর মাছের লেজের তৈরি চাবুক। একটা গাছে রঘুনাথকে বেঁধে ততক্ষণ চাপকাতে থাকলেন যতক্ষণ এসে অজ্ঞান না হয়ে যায়। তারপর রক্তাক্ত অচৈতন্য দেহটাকে ওখানেই ফেলে নিচে নেমে আসেন। তারপর সেই রাতে যা ঘটে সে এক আশ্চর্য অলৌকিক ঘটনা। লোকগাথা বলে সেই রাতের এই পাহাড় চূড়োয় নাকি বেজে উঠেছিল এক অপার্থিব মোহিনী সুর। বহু বহু দূর অবধি ছড়িয়ে পড়েছিল তার জাল। আর সেই সুর শুনে আশেপাশের গ্রামের রোহিণীর বয়সী যত কিশোরী ছিল তারা বেরিয়ে এসেছিল দলে দলে। লোকে বলে তারা যেন হাঁটছিল নিষ্প্রাণ পুতুলের মতো। চোখের তারায় কোনো ভাষা নেই, মুখে দুর্বোধ্য হাসি।
তারা মন্ত্রমুগ্ধের মতো উঠে আসছিল এই মন্দিরের দিকে। তাদের গায়ে ভর করেছিল অযথাতের বল। কিছুতেই কোনোভাবেই তাদের আটকে রাখা যায়নি সেদিন। সমস্ত বাধা, সমস্ত আরতি, সমস্ত কান্না দুপায়ে মারিয়ে তারা হেঁটে চলেছিল যে তাদের ডেকেছে তার দিকে। তারপর তারা হারিয়ে গেছিল পাহাড়ি পথের বাঁকে। পরদিন ভোরে যখন গ্রামের মানুষজন লাঠি সোঁটা নিয়ে পৌঁছল এখানে, দেখে কোথাও কেউ নেই। না রঘুনাথের কোনো খোঁজ আছে কোথাও, না মেয়েদের কোনো চিহ্ন। শুধু মন্দিরের গায়ের যক্ষণী মূর্তিগুলো যেন আরও জীবন্ত, আরও উজ্জ্বল, আরও মানুষই হয়ে উঠেছে। গল্পটা শুনে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, কিন্তু আজ এতদিন বাদে ওরা জেগে উঠেছে কেন বিট্ঠল? আমার বাঁশি শুনে? বিট্ঠল প্রশ্নটা শুনে অদ্ভুত চোখে চেয়ে রইল আমার দিকে। টিমটিমের বাল্বের আলো আর ছায়া কাটাকুটি খেলে যাচ্ছিল তার মুখে। সে ফিসফিস করে বলল, লোকে বলে রঘুনাথের মাথায় নাকি একটা জরুল ছিল, শঙ্খের মতো। লোকে ওকে ডাকতো শঙ্খচাঁদ ছেলে বলে, ঠিক আপনার মতো। লোকে আরও বলে কোনো এক ফাল্গুনী পূর্ণিমার রাতে রঘুনাথ শেষবারের মতো ফিরে আসবে প্রতিশোধ নিতে। সেই দিনই এই যক্ষিণীরা মুক্ত হবে, আর এই মন্দির শেষবারের মতো কারো প্রাণ নেবে। আমি চুপচাপ বসেছিলাম বারান্দায়। বিট্ঠলের গল্প শোনার পর থেকেই আমার মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেছিল। থেকেই মনে হচ্ছিল আমি যেন আর আমি নই। আমার ভেতরে সব কিছু উলট পালট হয়ে গিয়েছে। থেকেই চোখের সামনে ভেসে উঠছিল অজানা সব দৃশ্যপাট। যেন কোনো প্রাচীন গ্রামের এক বুড়ো বটগাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছি, আর গ্রীষ্মের তপ্ত হাওয়া ঝাপটা মেরে যাচ্ছে আমার মুখে। বর্ষার রাতে কুঁড়ে ঘরগুলোর দাওয়াতে বসে সুর তুলছি মেঘ মল্লারে। আমার বাবা হুঁকো খেতে খেতে মাথা নাড়ছেন। শীতের দুপুরে শীর্ণ নদীর ধারে পাথরে বসে বাঁশিতেই তুলেছি রাগশ্রী। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে মন্ত্রমুগ্ধ গ্রাম বালিকার দল। আবার বর্তমানে ফিরে এলাম। বিট্ঠল চুপচাপ আমার পাশে হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে। ওকে অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু যায়নি। ওরও কি আমার মতো ঘোর লেগেছে? শেষবার এর মতো বললাম, যাও বিট্ঠল, ঘরে যাও। বিট্ঠল চোখ তুলে চাইল আমার দিকে, অস্ফুটে বলল, আমার আজ আর কোথাও যাওয়ার নেই বাবু। কেন বিট্ঠল? কারণ আমার পুরো নাম বিট্ঠল ভোঁসলে বাবু। আমি একনাথ ভোঁসলের বংশের একমাত্র উত্তরাধিকারী। কথাটা শুনে কি আমার আশ্চর্য হওয়ার ছিল কথা? উচিত ছিল চমকে ওঠা, হয়তো বা। কিন্তু বুঝতে পারলাম আমার ঘোর আমার অনুভূতিগুলোকে ভোঁতা করে রেখেছে। যেন এমনটাই তো হওয়ার ছিল, তাই না? আমি অলস দৃষ্টিতে সামনের দিকে তাকালাম। আকাশে মস্তর উপর থালার মতো চাঁদ, সমস্ত চরাচর ভেসে যাচ্ছে অলৌকিক জ্যোৎস্না চন্দনে। একটা রাতচরা পাখির একটানা টি টি ডাক শোনা যাচ্ছে দূর থেকে। দূরে পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বসতির আলোর বিন্দু। মাথার উপর কালচে নীল বেনারসির গায়ে ফুটে উঠেছে নক্ষত্রের হিরে ফুল। ফাল্গুনি হাওয়া স্রোত উঠে আসছিল পাহাড়ের বুক থেকে। আমি বারান্দায় বসে আছি একা। সামনে টেবিলে মদের গ্লাস আর বোতল, তার পাশে আমার বাঁশি, আমার হাতে সিগারেট। তার ছাই ঝরে পড়ছে মেঝেতে। আমি নির্জীবের মতো বসে কার যেন অপেক্ষায় আছি। কার অপেক্ষা আমি জানি না। আমার কোনো অস্তিত্ব নেই। জীবিত মানুষের মতো কোনো বোধ নেই, সার নেই। শুধু আছে সময়ের অপেক্ষা, প্রহর গোনা, সেই মহেন্দ্রক্ষণের জন্য। সে কখন আমার কাছে আসবে? কে আসবে আমার কাছে? আমার মাথার মধ্যে আবার সব গোলমাল হয়ে গেল। কার যেন আসার কথা ছিল আজকে এই রাতে এখানে? ওই মেয়েগুলো নাকি বিশেষ কেউ? কে সে? ক্রমে পূর্ণিমা চাঁদ উঠে এলো জঙ্গলের মাথার ওপর। কেউ যেন আমার মাথার মধ্যে বলে উঠল, সময় হয়েছে,
আসছে সে, আসছে। আস্তে আস্তে বারান্দা থেকে উঠলাম, বারান্দার রেলিং পেরিয়ে নেমে পড়লাম পাথুরে ঘাস জমিতে। ধীরে ধীরে এগোতে লাগলাম মন্দিরের দিকে। আমার চোখের সামনে দৃশ্যপট পাল্টে যাচ্ছিল মুহুর্মুহ। বুঝতে পারছিলাম না আমি কে। গাছটার কাছে গিয়ে দাঁড়াতেই মনে হলো মুহূর্তের মধ্যে আমার সারা শরীর যেন অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল। যেন আমার সারা শরীর ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে কেউ। ওহ মা গো, কী জ্বালা, কী কষ্ট! আমি কাঁপতে কাঁপতে শুয়ে পড়লাম গাছটার নিচে। আমার মাথার মধ্যে সমস্ত জাগতিক বোধ নষ্ট হয়ে গেল। মনের মধ্যে ভয়, কষ্ট, আতঙ্ক, বেদনা সব যেন একসঙ্গে দলা পাকিয়ে বুকের ভেতর থেকে হাহাকারের মধ্যে উঠে আসতে লাগলো। মনে হলো এমন অবস্থা, এমন ভীত, এমন যন্ত্রণাক্লিষ্ট কখনো বোধ করিনি আমি। আমার সারা শরীরে যেন এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই আর। আমি মরে যাচ্ছি। পৃথিবীর সব অপমান, যন্ত্রণা, কষ্ট বুকে নিয়ে মরে যাচ্ছি আমি। গাছটার নিচে কতক্ষণ পড়েছিলাম জানি না। যখন একটু সার ফিরল তখন বুঝলাম সারা শরীরে তেতে পুড়ে যাচ্ছে অসহ্য জ্বরে। আমি কোনো মতে উঠে বসলাম আর টের পেলাম আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রতিশোধের আগুন। আমি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালাম, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালাম মন্দিরের সামনে। এক টুকরো মেঘ কোথা থেকে এসে আড়াল করে রেখেছে মন্দিরটার সামনেটা। আমি খানিক হেঁটে উঠে বসলাম মন্দিরের চাতালে। ধীরে ধীরে বুঝতে পারলাম উপত্যকার অন্ধকার গর্ভ থেকে উঠে আসছে অন্ধকার আলো ছায়ার পিণ্ডরা। উঠে আসছে চাল ধোয়া জলের মতো, কুয়াশা চাদরের মতো, অশরীরী প্রেতাত্মার মতো। তারপরেই দেখতে পেলাম ওদের। শতাব্দীর প্রাচীন অন্ধকার থেকে উঠে আসছে একদল ছায়া মানুষ। তাদের সামনে একজন দাঁড়িয়ে ডান হাতের তর্জনী তুলে কাকে যেন হুকুম করছে। একদল ছায়া কাকে যেন চেপে ধরে রাখলো মাটিতে। বাকি ছায়ার দল কাকে যেন টানতে টানতে এনে ফেললো মন্দিরের সামনের হাঁড়ি কাঠে। কাকে টেনে আনলো ওরা? সেও কি এদের মতোই অশরীরী কোনো ছায়া, নাকি আমার মতোই রক্তমাংসের মানুষ? কাকে হাঁড়ি কেটে বাঁধলো ওরা? কে ছটফট করছে ওখানে? ওই অবয়ব আমার এত চেনা লাগছে কেন? একজন ছায়া মানুষ তুলে ধরল খড়গ। তারপর সেটা সজোরে নেমে এলো হাঁড়ি কাঠে বেঁধে রাখা লোকটার গর্দান লক্ষ্য করে। আর একটা খুব চেনা স্বরের আর্তনাদ ছড়িয়ে পড়ল এই বিস্তীর্ণ চরাচরে। কাটা মাথাটা গড়াতে গড়াতে আমার একটু দূরে এসে থামলো। আমি একটু ঝুঁকে এলাম। কার মুন্ডু এটা? ঠিক তখন মেঘের আড়ালে সরিয়ে জেগে উঠল রাক্ষসী চাঁদ। আর দেখলাম বিস্ফারিত চোখে আমার দিকে চেয়ে আছে বিঠ্ঠলের কাঠা মাথা। আমার সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। চোখ বন্ধ করে ফেললাম। এ কি দেখলাম আমি? এ কি সত্যি নাকি সব মায়া? আবার চোখ খুললাম। কোথাও কিচ্ছু নেই, সব ফাঁকা, কোথাও কিছু নেই। একটা দীর্ঘশ্বাস যেন আমাকে পাক খেয়ে হাহাকারের মতো উঠে গেল আকাশের দিকে। হঠাৎ করেই মনে হলো বড় নির্ভার লাগছে নিজেকে, বড় শান্ত, যেন কত জন্ম ধরে বুকের মধ্যে পুষে রাখা কষ্ট মুক্তি পেল এই মাত্র। আর নিজের অজান্তেই আমার হাতে উঠে এলো আমার বাঁশি। বাঁশিতে ঠোঁট ছোঁয়াতে বেজে উঠল রাগ মালকোষ। কিন্তু এ কি, কে বাজাচ্ছে এই রাগ? এ তো আমি নই। এই উগ্রতপ্ত অপার্থিব অলৌকিক সুর কী করে ভর করলো আমার বাঁশিতে? কার আরতি আমার বাঁশিতে? কাকে ডাকছে আমার বাঁশি? পাহাড়ের বুকে কোনো সুর কেঁদে কেঁদে বলছে, আয় আয় তোরা আয়। আর সেই ডাকে সাড়া দিতেই যেন উঠে এলো ওরা, ঠিক কালকের মতো। পাহাড়ের বুক বেয়ে পাথরে পাথরে শীর্ণ আঙুল আঁকড়ে আঁকড়ে ধীরে ধীরে আমার সামনে উঠে এলো একদল অন্ধকার জ্যোৎস্না। তার কোনো আকার নেই, অবয়ব নেই, শরীর নেই। ধীরে আমাকে ঘিরে ধরল ওরা, কতগুলো কুয়াশা মাখা শরীর। তারপর শুনতে পেলাম কতগুলো ফিসফিস, কানের কাছে, ঘাড়ের কাছে কাদের যেন তপ্ত শ্বাস, কতগুলো খিলখিল হাসির শব্দ। কোনো আদিম অন্ধকার থেকে উঠে আসছে গ্রাম্য কিশোরীর দল। তাদের অবয়বে
যক্ষিণীর লালিত্য দেহভঙ্গির নৃত্যের ভঙ্গি, ঠোঁটের কোণে যান্ত্রিক হাসি, আর চোখের জায়গায় অদিম অন্ধকার। ওরা আমাকে ঘিরে হাসতে বলল, নাচতে লাগলো উন্মাদের মতো, যেন কত আনন্দের স্মৃতি ভিড় করে এসেছে ওদের ঘিরে। অন্ধকার জ্যোৎস্নার ঢেউ যেন তাথই তাথই করে নেচে উঠল আমাকে ঘিরে। চারিদিকে কে যেন বলে উঠল, উৎসব, আজ আমাদের উৎসবের দিন। আর আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার স্মৃতি ফুরিয়ে যেতে লাগলো যন্ত্রের মতো, বাজিয়ে যেতে লাগলাম আমি। প্রথম সুর, দ্বিতীয় সুর, তৃতীয় সুর। ফুরিয়ে আসতে লাগলো আমার সব চেতনা, নিজের নাম, জন্মস্থান, পরিবার, অফিস, কাজকর্ম, সারা দিনের ব্যস্ততা, বন্ধুবান্ধব, স্মৃতি, সত্তা, অতীত, ভবিষ্যৎ যেন উধাও হয়ে যেতে লাগলো এই পাহাড়ের বুকে, এই আকাশের নিচে। মনে হলো আমি যেন আস্তে আস্তে পাহাড়ের অংশ হয়ে যাচ্ছি। তারপর ওরা আমাকে টেনে নিয়ে গেল মন্দিরের ভিতরে। ছায়াযক্ষিণীর দল ঘিরে বসলো আমাকে, আর ফিসফিস করে বলে উঠল, এসেছো রঘুনাথ, এসেছো? এতদিন বাদে আমাদের কাছে আসার সময় হলো তোমার। কতদিন তোমার অপেক্ষায় বসেছিলাম বলো তো। এসো রঘুনাথ, এসো। এবার থেকে সারা জীবন আমাদের সঙ্গে থাকো। আর সারাদিন, সারা রাত, সমস্ত জীবন, সমস্ত মরণ জুড়ে আমাদের সুর শোনাও, তোমার বাঁশির সুর শোনাও। বুঝতে পারলাম আমার সারা শরীর কেমন যেন আস্তে আস্তে স্থির হয়ে এলো, নিঃসার, নিস্পন্দ। কত শত জন্মের ভার যেন নেমে এলো আমার শরীর জুড়ে। হৃৎপিণ্ডের গতি ধীর, মাথার মধ্যে সমস্ত বোধ লুপ্ত। শুধু শুনতে পাচ্ছি ওদের উচ্চকিত অট্টহাসি আর সেই অমর ডাক, এসো রঘুনাথ, এসো। আর আমাদের সারা জীবন সুর শোনাও, বাঁশির সুর। বুঝলাম একটু একটু করে আমি পাথর হয়ে যাচ্ছি ওদের মতো। আস্তে আস্তে আমার সমস্ত শরীর শক্ত হয়ে আসছে। বুঝলাম এই আমার শেষ। রঘুনাথ শিল্পকারের বাঁশির শেষ শিকার আমি। সুরের যে অভিশাপ এই গ্রাম্য বালিকাদের এতদিন ধরে মন্দিরে যক্ষিণী করে রেখেছিল, সেই একই অভিশাপ নেমে এসেছে আমার উপরে। আমাকে বেঁধে ফেলেছে পাথরের শিকলে। শেষবারের মতো বাঁশি তুলে নিলাম ঠোঁটে। জন্মের মতো এই আমার শেষ বাঁশি বাজানো। একটা শোঁ শোঁ আওয়াজ কানে এলো। ঝড় উঠেছে নাকি? হ্যাঁ, তাই তো। অকস্মাৎ উপত্যকা জুড়ে জেগে উঠল এক প্রলয়ঙ্কারী ঝড়। যেন পাতাল থেকে উঠে আসা বিশালকায় নাগের দল ক্রুদ্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে এই পাহাড় চূড়ায়। তাদের গর্জন কান পাতা দেয়। ক্রমে শুকনো পাতা, খড়কুটো আর ধুলোর ঘূর্ণি ছেগে উঠল। ক্রমাগত পাক খেতে খেতে লাগলো এই মন্দিরকে ঘিরে। আর সেই উত্তাল উদ্দাম ঝড়ের মধ্যে বেজে কোমল নিষাদে বেজে উঠল আশাবরী। করুণা আর বিরহের রাগ, যা আমি শেষবার বাজিয়েছিলাম অরুন্ধতির মৃত্যুশয্যার পাশে। ঝড়ের ডাক আরও উদ্দাম হয়ে উঠেছে। ছায়াযক্ষিণীর দল অতিকায় পিণ্ডর মতো ঘিরে বসেছে আমার চারিপাশে। তাদের অন্ধকার চোখে যেন শত জন্মের বুভুক্ষা। তাদের সমস্ত শরীর থেকে ভেসে আসছে উদগ্র আহ্বান, এসো রঘুনাথ, এসো। আমাদের মধ্যে আমাদের মতো হয়ে এসো। ক্রমশ কোমর পর্যন্ত পাথর হয়ে এলো আমার বাঁশি তখন মন্দ্র সপ্তাকে। বুঝতে পারছি আর কয়েক মুহূর্ত, তারপরেই আমার সমস্ত শরীর পরিণত হবে পাথরের মূর্তিতে। যেমন রঘুনাথের বাঁশির জাদুতে এরা পাথরের যক্ষিণী হয়ে আছে, তেমন। ক্রমে বুক পর্যন্ত পাথর হয়ে এলো আমার। মন্দ্র সপ্তকেই বাঁশি থেমে গেল। এই শেষ। হঠাৎ ঝড়ের ধমকা হাওয়ায় খুলে গেল মন্দিরের দরজা, আর দেখলাম এক উজ্জ্বল আলোর মূর্তি ঝড়ের মতো ঢুকে পড়ল মন্দিরের মধ্যে। তার ধাক্কায় ছিটকে গেল সেই অন্ধকার যক্ষিণীর দল। সেই আলো স্রোত আমাকে পাক খেয়ে ঘিরে তৈরি হলো একবার। তারপর কে যেন কোমল কান্নার সুরে বলল, এসেছো রঘুনাথ, এসেছো তুমি।
কতদিন কত রাত তোমার পথ চেয়েছিলাম, কান পেতেছিলাম তোমার বাঁশি শুনবো বলে। এতদিনে আসার সময় হলো তোমার। আমার প্রায় পাথর হয়ে আসা বুকটা থক করে উঠল। এ কে? এ কার স্বর? এ স্বর তো আমি শেষ শুনেছিলাম কত বছর আগে, এক মৃত্যু পথযাত্রিনীর বিছানার পাশে বসে। সেবারও শেষ হয়নি আমার বাজানো। মন্দ্র সপ্তাহে থেমে গিয়েছিল আমার বাঁশি। সেই স্বর আজ এতকাল পরে কোন জন্মের অন্তর থেকে ফিরে এলো। যক্ষিণীদের পিণ্ড থেকে ফিসফিস করে কারা যেন বলে উঠল, রোহিণী, রোহিণী। সেই আলোর মূর্তি আমার সামনে এসে বসলো। দেখলাম সেই কিশোরীর চোখ টলটল করছে জল। আলোর দুখানি হাত আমার গালে রেখে বলল, বড় কষ্ট হয়েছিল রঘু, বড় কষ্ট, তাই না? দেখো, সেই কষ্ট, সেই কান্না, সেই পাপ ধুইয়ে দেব আমি। আবার এসেছি তোমার কাছে। এসো, আমাকে জড়িয়ে ধরো রঘু। বাঁশিতে সুর তোলো, যে সুর শুনবে বলে আমি এই ফাল্গুনি পূর্ণিমার রাতে তোমার কাছে ফিরে এলাম। সেই আলো স্পর্শে মোমের মতো গলে যাচ্ছিলাম আমি। আমার অরুন্ধতী, আমার চিরবিরোহিণী যক্ষিণী আজ আবার আমার কাছে ফিরে এসেছে। ফিরে এসেছে আমার বাঁশি শুনবে বলে। মরে যাওয়া নক্ষত্রের আলোর মতো রোহিণী ফিরে এসেছে তারা রঘুনাথের কাছে। পৃথিবীর সমস্ত মরে যাওয়া ভালোবাসারা যেন আলোর পাপড়ির মতো উড়ে বেড়াতে লাগলো মন্দির জুড়ে। আর তার সঙ্গে হাহাকারের মতো মিলিয়ে যেতে লাগলো ছায়া যক্ষিণীর দল। মিলিয়ে যেতে লাগলো তারায় ভরা আকাশের নিচে পূর্ণিমার আলোয় রং মিশিয়ে। আমার শরীরে সার ফিরে এসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো বাঁশি তুলে নিলাম ঠোঁটে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে আমাকে যখন অচৈতন্য অবস্থায় মন্দিরের সামনে থেকে উদ্ধার করা হয়, তখন নাকি জ্বরে আমার গা পুড়ে যাচ্ছিল। ওখানকারই একজন লোক কাঠকুড়োতে গিয়ে আমাকে আবিষ্কার করে আর বাকিদের খবর দেয়। সেবার প্রায় 7 দিন হাসপাতালে থেকে জমে মানুষের লড়াই করে বেঁচে ফিরে আসি। চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। পরে শুনেছিলাম আমাকে যেদিন নামিয়ে আনা হয় সেই দিনই নাকি মন্দিরটা ভেঙে পড়ে যায়। সব মূর্তি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, আর ভগ্নস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছিল বিঠ্ঠলের মৃতদেহ। না, তার শরীরে খুব বেশি আঘাতের চিহ্ন ছিল না, শুধু মুখে এক প্রশান্তির হাসি লেগেছিল। সে হাসি যেন কিসের কেউই বুঝতে পারেনি, শুধু বুঝেছিলাম আমি, আর বোধহয় বুঝেছিল মুক্তি পাওয়া যক্ষিণীর দল। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একই চ্যানেলের মধ্যে রহস্য গল্প, অলৌকিক গল্প, সত্য ঘটনা, অলৌকিক সত্য ঘটনা, ভূতের গল্প সবই যখন শুনতে পাওয়া যায়, তাহলে কিন্তু না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমি সুদেষ্ণা আজ বিদায় নিলাম। গুড নাইট।